না, আমার ঘর জামাই রাখার মানে স্বপ্নটা আমার সত্যিই নেই, সত্যি না। তবে হ্যাঁ, একটু ধারে কাছে যদি একটা ভালো ছেলে পাই তাহলে বিয়ে দেবো, এরকম একটা স্বপ্ন। স্কুলে যে অনেকে টাকা পয়সা খাইতো, ভাজা খাওয়া মানে যেটা করে বাচ্চারা, ওদের আমি কোনোদিনও ওইটা দিতে পারিনি। আমি কিন্তু ওদের খুব বকিছি, এই কারণে বকার পরে আমি কিন্তু ঘরে কাঁদিছি, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। কেন, ওরা তো একটু আবদার করবেই, না খেয়ে চলে যেত। এবার না খেয়ে যখন যাতে 10টায় ক্লাস, 4টের সময় বাড়িতে আসতো, তখন আমি মা, আমার কতটা যে কষ্ট হয়েছে আমি জানি। ওরা তো ছোট, ওরা তো কিছু বলতে পারছে না গুছায়। তো আমার আব্বু অসুস্থ, আবার আমার একটা বড় ভাইও নাই, সেক্ষেত্রে যত আবদার সব কিছুই আম্মুর কাছে করেছি। তখন আম্মুর তো দেওয়ার সামর্থ্য ছিল না, তখন আম্মু অনেক মুখের ওপর বকেছে, তারপর আম্মু নিজেই কান্না করেছে। আবার আমাদের বোঝাইছে যে এখন কষ্ট করে পড়াশোনা করো, বড় হলে নিশ্চয়ই আবদারগুলো নিজেই পূরণ করতে পারবা, তখন আর আমার কাছে যাওয়া লাগবে না, তখন তোমরাই আমার পাশে দাঁড়াবা। তখন তাই বলেছে, এই বলেই বুঝ নিয়েছি যে হ্যাঁ, একদিন ভবিষ্যতে হবে, অনেক বড় কিছু হতে পারবো। ভাবতাম কিভাবে যাতায়াত খরচ দেব। এমনও দিন গেছে, ওরা ড্রেস পরসার বলছে, আম্মু ভাড়া কি জোগাড় করেছো তুমি? আমি বলছি না মা, এখনো জোগাড় হয়নি। তখন দেখা যাচ্ছে কারোর কাছে, বাড়ির আশেপাশে কারোর কাছ থেকে যে হয়তো তখন 10 টাকা ছিল দুইজনের, হয়তো নিয়ে এসে হাতে দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালাম, ভালো আছি। ভালো আছেন? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই যে পাশে দুইজন কে? দুজন আমার মেয়ে। দুইজন আপনার মেয়ে? জি। তো আপনাদের বাড়িতে এত মানুষজন আসতেছে কেন, একটু বলবেন? আপনার লোক খুশির কারণে আসছে যে দিবে 5 পাইছে। হ্যাঁ, দুটো মেয়ে। তো এই এসএসসি যে রেজাল্ট, সেটা তো আমার 10 বছরের সাধনা, 10 বছরের সাধনার ফল এটা। আমি এটা তো খুবই খুশি খুশি, এবং আবার এটা বলেও রাগ করছে যে তোমরা এত ভালো রেজাল্ট কেন করেছো। আর ভালো রেজাল্টের জন্য তোমাদের বাইরে পড়ানো লাগছে, যেহেতু কুষ্টিয়াতে পড়ানো লাগছে। আমার তো ব্যয়ভার করার, এতটা খরচ বহন করার তো ক্ষমতা নাই, এ বলেও কিন্তু আমি রাগ করছি। তো ওদেরকে আমি আসলে খুব ছোট, অল্প বয়সে যখন 4 বছর 2 মাস, তখন আমি এখানে যে সিংপুর প্রাইমারি স্কুলে ওখানে আসলে ভর্তি করি। আমি মানে আশাই করিনি যে এদের এত ভালো করাতে পারবো। আমি নিজেও ইন্টার পাস, তারপরে 2 মেয়েকে আমি নিজেই পড়াশোনা করাইছি ক্লাস 5 পর্যন্ত। আমি একদম মানে মাঝখানে আমি বইছি, ওরা 2 বোন 2 পাশে বয়েছে, নাহলে মারামারি করতো, বই ছিঁড়ত। এবার আমাদের মানে দেখা যাচ্ছে সবই ভালো, আসলে ভিতরে যে কষ্টটা সেটা তো মানুষকে বলা যায় না। আমরা ভালোভাবে বাস করছি, দেখা যাচ্ছে সবই, কিন্তু আসলে ভিতরে আমাদের অনেক সমস্যা আছে। এমনও গেছে ওদের আমি কোনো দিন ক্লাস 5 পর্যন্ত নতুন গাইড কিনে দিইনি, একদম বাস্তব কথা। একটা পুরনো গাইড জোগাড় করে মাঝখানে আমি বইছি, আর ওদেরকে 2 পাশে বসায় মানে পড়াইছি। ওরা সুযোগ পালেই দুজনে মারামারি করতো, আর গাইড ছিঁড়ে ফেলতো। পুরানো গাইড এমনও হয়েছে পাতাগুলো সব ছিঁড়ে গেছে, সেই পাতাগুলো আমি সব গুনে এক জায়গায় সেলাই করার মতো পর্যায়েও থাকতো না। সেই পাতাগুলো আমি বিছানার তলে রেখে যখন সেটা পড়াতাম, ওই পাতাগুলো বের করে পড়াতাম। তারপরে যখন ওরা ক্লাস 3-তে উঠলো, খুব অল্প বয়সে 3-তে উঠে গেল, ওরা কিন্তু ওই প্রশ্ন মুখস্থ করতে পারতো না। তখন আমি 1 লাইন করে পড়াতাম আর ওরা পড়তো। এবার ওইটা দেখে দেখে 4-5 বার করে লিখাইছি। লেখানোর পরে তারপরে ওরা পরীক্ষা দিয়ে, যখন পরীক্ষা দিতে গেছে, তখন যে কী আমার টেনশন, আমি দৌড়ায় মাঠে চলে যেতাম। আর আসার পরে ওরা যদি বলতো ভালো, যদি কোনোদিন 5 মার্ক সাইডে আসে, তাহলে ওরাও কাঁদতো, আমিও কাঁদিছি, কেন এরকম হলো। আবার রেজাল্টের ভিতরে এরকম টেনশন। তারপরে যখন রেজাল্ট বের হতো তখন আসলে খুব ভালো লাগতো। তারপরে একে একে 5 আমি পাস করলাম, তো 6-এ আমার তখন মানে 6-এর পড়া মাথায় আমার আর নিতে ইচ্ছা করলো না। তখন কীভাবে ওদের পড়াবো, কীভাবে 6-এ ধরেন যে পেলো, প্লাস পেলো, বৃত্তি পেলো, কি 5-এ বৃত্তি পেলো। তারপরে এই প্রাইমারি স্কুলে ম্যাডামরা বললো যে এখানে ধুবাইল স্কুল ছিল, ছেলে মেয়ে উভয় রেজাল্ট ভালো হয় না, তো বললো যে আপনি এই স্কুলে দেবেন না, যত কষ্ট হোক আপনি মিরপুরে দেন। মিরপুরে এবার যাতায়াত খরচ ছিল। আমি ভাবতাম কিভাবে যাতায়াত খরচ দেব। এমনও দিন গেছে, ওরা ড্রেস পরসার বলছে, আম্মু ভাড়া কি জোগাড় করেছো তুমি? আমি বলছি না মা, এখনো জোগাড় হয়নি। তখন দেখা যাচ্ছে কারোর কাছে, বাড়ির আশেপাশে কারোর কাছ থেকে যে হয়তো তখন 10 টাকা ছিল দুইজনের, হয়তো নিয়ে এসে হাতে দিয়েছি।
একটু রান্না এমন তেমন হলে ওরা আর খাইতো না ভাত, ভালো রান্না ছাড়া ওরা খেতে পারে না। সেদিন আসে না খেয়ে চলে যেত। এবার না খেয়ে যখন যাতে 10টায় ক্লাস, 4টের সময় বাড়িতে আসতো, তখন আমি মা আমার কতটা যে কষ্ট হয়েছে আমি জানি। ওরা তো ছোট, ওরা তো কিছু বলতে পারছে না গুছায়। তবে 6-এ কীভাবে প্রাইভেট দেবো, 6-এ পড়াতে আমি পড়াতে পারছি না, মানে আমার ব্রেনের অনেক চাপ পড়ে যাচ্ছে। আমি এই 2টা বারান্দা ভরা ছেলে মেয়ে পড়াচ্ছি, সবই ছোট ছোট। তখন কিভাবে পড়াবো, কীভাবে মানে এদিকে চলে আসছে, প্রথম সময় পরীক্ষা চলে আসছে। তখন স্কুলে ওদের ক্লাস টিচার ছিল, সে খুব ভালো ছিল। তখন স্যারে বললাম, স্যার আমার তো 2টা মেয়ে, আমি কীভাবে প্রাইভেট পড়াবো? তো আমি 2জনের বেতন দিতে পারবো না স্যার, আপনি একজনের বেতন নিয়ে মেয়ে 2টাকে পড়াইয়ে দেন। তো সত্যিই উনি একজনের বেতন দিয়ে পড়াইছি। তারপরে বছর শেষে একটা সেশন চার্জ থাকে, একবারে অনেক টাকা লাগতো, 1000ই ধরেন, সেটা আমার জোগাড় ছিল না। তখন স্যারে বলতাম, স্যার আমার জন্য কিছু করেন। হেড ম্যাডামের কাছে সরাসরি এরাই দরখাস্ত লিখতো, লিখে জমা দেওয়াতে দেখা গেছে একজনের সেশন চার্জ নিত আর একজনের নিত না। এভাবেই সত্যি আমি আগাইছি। আবার যখন 9-এ উঠলো তখন ভালো টিচার দরকার, ভালো একটা কোচিং দরকার, সেটাও দিতে পারছে না। আমি বললাম তোমরা আর্টস নাও, সায়েন্সে এত খরচ তো আমার জোগাড় করা সম্ভব না। তো বললো না আম্মু, স্কুলে স্যাররা বলেছে তোমরা যদি সায়েন্স না নাও তাহলে সায়েন্স কে নেবে। এভাবে কোচিংয়ে বলেছি যে আমার 2টা মেয়ে, আমি একজনের বেতন দেব, আমার 2টা মেয়েকে পড়াবো। আর যখন পোশাক আশাকের কথা ওদের প্রশ্ন করা হলো, ওরা তো বলতে পারলো না। হ্যাঁ, ওরা আমার কাছে এসে আবদার করতো, কাঁদতো। আমি বলেছি দেখো তুমি তোমার পজিশনটা দেখো, তোমার আব্বু কি করে আর তাদের আব্বুরা কি করে। তখন বলে তা তো আম্মু সেটা তো ঠিক, আমি তোমাদের যেটা দিচ্ছি সেটাতেই তোমরা খুশি থাকো। তোর স্কুলে যে অনেকে টাকা পয়সা খাইতো, ভাজা খাওয়া, মানে যেটা করে বাচ্চারা, ওদের আমি কোনোদিনও ওইটা দিতে পারিনি। আমি কিন্তু ওদের খুব বকিছি। এই কারণে বকার পরে আমি কিন্তু ঘরে কাঁদিছি, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। কেন, ওরা তো একটু আবদার করবেই, আমি এই সামান্য 10 টাকা ওরে হাতে দিতে পারছি না। এই যে অভিজ্ঞতা, এইগুলো মানে আমার ভিতরে এখনও কাজ করে, আমি এখনও খুব কষ্ট পাই। হ্যাঁ, আমরা অনেক কষ্ট করেছি। আম্মু যেগুলো বললো সবই ঠিক। অনেক সময় টাকা চাইছি, পাইনি, যে গাড়ি ভাড়া চাইছি, অনেকক্ষণ পর হয়তো পাইছি। অনেক সমস্যা হয়েছে। যত আবদার সব কিছুই আম্মুর কাছে করেছি। তখন আম্মুর তো দেওয়ার সামর্থ্য ছিল না, তখন আম্মু অনেক মুখের ওপর বকেছে। তারপর আম্মু নিজেই কান্না করেছে। আবার আমরা আমাদের বোঝাইছে যে এখন কষ্ট করে পড়াশোনা করো, বড় হলে নিশ্চয়ই আবদারগুলো নিজেই পূরণ করতে পারবা, তখন আর আমার কাছে যাওয়া লাগবে না, তখন তোমরাই আমার পাশে দাঁড়াবা। তখন তাই বলেছি, এই বলেই বুঝ নিয়েছি যে হ্যাঁ একদিন ভবিষ্যতে হবে, অনেক বড় কিছু হতে পারবো। কষ্টগুলো ভোগ লাগে, যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, সেই জন্যে আজ ও ভালো থাকলে পরে আমাদের যেটুকু বাড়িটারে দেখছেন তো ভালোই। ও হয়তো আবাদ পানি করতো, সংসারে হয়তো এতটা সমস্যা হতো না, আর আমার হয়তো এত কষ্ট করাও লাগতো না। এই অসুস্থতার পেছনে মূল কারণটা কি? উনি কি আগে থেকেই অসুস্থ ছিল? না, যখন আমাদের বিয়ে হয় তখন ও ভালো, ও ডিগ্রি পাস, ও অনেক মানে এলাকার ভিতরে অনেক হ্যান্ডসাম একজন লোক ছিল। তো যাই হোক, বাবা মা যখন বিয়ে দিয়েছিল সবই ঠিকঠাকই ছিল। তারপরে এই 2 মেয়ে আমি আমার মায়ের বাসায় ছিলাম সেই মুহূর্তে, মানে আমার শ্বশুরের সঙ্গে গ্রামের লোকজনের গ্যাঞ্জাম। আমার শ্বশুর খুবই তেজি লোক ছিল। তারপরে আমার শ্বশুরকে মারা ধরা করেছিল, ও সেই দৃশ্য দেখেছিল। দেখার পরে বাবাকে মানে বাঁচাতেও পারছে না, বাবার কাছে যাইতেও পারছে না, বাবাকে রেখে মানে দূরে সরে যাবে তাও যাইতে পারছে না। গ্রামের অন্য লোকরা টাইনে ধরে নিয়ে যায়, তাকে বাঁচাইছিল। এবার ও মানে প্রথম বাদী আসামি ছিল। এবার কাঠগড়াতে প্রতিদিন ও সাক্ষী দিত, মিথ্যা সত্য সবই কিন্তু বলা লাগে। ওইটা নিয়ে ও খুব টেনশন করতো, আর ভাবতো যে ও হয়তো মারি ফেলবে যাদের আমি মানে যাদের নামে আমি সাক্ষী দিচ্ছি, এই ভয়ে ও কিন্তু। তারপরে পরে নাকি উনি মিনি স্টক করেছে, সিটি স্ক্যান করার পরে দেখা গেছে যে মিনি স্টকও আছে এর সঙ্গে। এভাবে অসুস্থ, সেই কারণে আমি দেখলাম যে আমার মেয়েদের তো আমার মানুষ করাই লাগবে যেভাবেই হোক। আর যেহেতু মেয়েদের মেধা ছিল, বলছি তো মেয়েদের খুব মেধা ছিল, একটা জিনিস দেখলে ওরা ফট করে ওটা ক্যাচ করতে পারতো। তো আন্টি, আপনি অনেকগুলো আমরা ভিডিও দেখেছি। তো মূল কথা হচ্ছে গিয়া, এখন আপনার এই 2 মেয়েকে নিয়ে সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি? 2 মেয়েকে নিয়ে ভবিষ্যৎ, ওদের আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই।
তার জন্য আমাকে বিত্তবান সমাজের যারা আছেন বা সম্মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমার এইগুলা দেখে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিক, তাহলে আমি হয়তো ওদের বাকি পড়াশোনাটা শেষ করতে পারবো। আপনার কাছে আবার একটু যেতে চাই, আপনি দুটি মেয়ে হয়তো এখন আপনার কাছে আছে, কিন্তু 1 বছর 2 বছর পরে আপনার কাছে থাকবে না, শুধু আপনারা দুইজন মুরব্বী থাকবেন। সেই কথাটা কি একবারও চিন্তা ভাবনা করেছেন, চিন্তা তাদের সাথে করেছি। আলাপ করেছেন? হ্যাঁ বলেছি যে তোমরা এখানেই ভর্তি হও। সত্যি আমি কাঁদিয়ে বলেছি যে আমিও তোমাদের ছাড়া থাকতে পারবো না, তোমরাও আমাদের ছাড়া থাকতে পারবে না, তোমরা মিরপুরে পড়ো। কিন্তু ওরা বলছে না আম্মু এখানে ভালো সায়েন্সের টিচার নাই, ভালো কলেজ নাই, কি কলেজে ভালো রেজাল্ট হয় না কোনো দিন, আমাদের কষ্ট করে কুষ্টিয়াতে ভর্তি করো। আবার মেয়েরা এই চিন্তাও করছে, বলছে যে আম্মু এত টাকা তুমি কোথায় পাবা, এটা ওরা আমাকে বলছে। আমি বলছি ঠিক আছে, তোমরা যদি পড়তে চাও তোমরা টাকার টেনশন করো না, তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাও, উপর আল্লাহ আছে, নিশ্চয় সাহায্যের হাত কেউ না কেউ বাড়াবেই, এই আশ্বাসটুকু আমার ভিতরে আছে। আচ্ছা, তো আন্টি আমার আরেকটু কথা হচ্ছে, আপনার এই ভিডিওটা দেশ ও প্রবাস থেকে দেখছেন, যদি আপনাদেরকে কেউ আপনার পাশে এসে কেউ একটু দাঁড়াইতে যায় বা আপনাদেরকে কেউ একটু সহযোগিতা করতে চায়, সেটা কিভাবে সম্ভব? সেটা নাম্বারে সম্ভব। প্রিয় দর্শক শ্রোতা, সবকিছু হচ্ছে তাই না? প্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করব ভিডিওর শেষে নাম্বারটি দেওয়ার জন্য। সেটা সবসময় সেই চিন্তা আছে, তারপরে ওরাই ব্যবস্থা করবে যে আমার আব্বু আম্মু কে দেখবে, মানে কোন জায়গায় রাখলে তারা ভালো থাকবে, কিভাবে তাদের আমরা দেখাশোনা করবো। যদি দূরেও থাকে, দূর থেকে দেখাশোনা করবে যেভাবেই হোক। না, আমার ঘর জামাই রাখার মানে স্বপ্নটা আমার সত্যিই নেই, সত্যি না। তবে হ্যাঁ, একটু ধারে কাছে যদি একটা ভালো ছেলে পাই তাহলে বিয়ে দেবো, এরকম একটা স্বপ্ন আছে। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই ভিডিওর শেষে বলছি, তাদের পাশে এসে একটু দাঁড়াবেন, যারা যেখান থেকে দেখছেন তাদেরকে একটু হেল্প করবেন। আপনাদের একটু সহযোগিতা, হয়তো বা তার বাবা কিন্তু অসুস্থ রয়েছেন, তার বাবার একটু ট্রিটমেন্ট করতে পারবে, হয়তো বা তারা একটু ভালো জায়গায় পড়াশোনা করতে পারে, এটাই তো। তো সেই প্রত্যাশা থেকে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।